তুর্য কপাল টান করে তাকালো পৃথার পানে, অতঃপর বলল। পৃথা আহাম্মক বনে গেল। কি বলছে এই পুরুষ? মান ইজ্জত আবার মানুষ হলো কবে? মান ইজ্জত মানুষ তো দূরে থাক, ধরা ছোঁয়ারও কোনো বস্তু নয়। ছোটবেলা থেকে সে মান ইজ্জত শুধুমাত্র এই মুখে মুখে শুনে এসেছে, কখন এদের চোখে দেখার সৌভাগ্য পর্যন্ত হয়নি। আর এই পুরুষ কিনা বলছে মান ইজ্জত মানুষ। পৃথা বোকা বোকা কণ্ঠে বলল। মানিজ্জত মানুষ হলো কবে থেকে? সূর্য নির্বিকার ভাবেশীন ভাবে বলল। মানুষ এখনো হয়নি তো, হবে ভবিষ্যতে। ভাবছি বউয়ের সাথে পরিবার পরিকল্পনায় বসবো খুব শীঘ্রই। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে গোটা পুলিশে টিয়া পাখির বাচ্চার মতো ছাউপোনার জন্ম দিব। তারপর সেই ছাউপোনার মধ্যেই বেছে বেছে দুটোর নাম দেব, মান এবং ইজ্জত। পৃথা ভরকে গেল, বরকানো কণ্ঠে বলল। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে টিয়া পাখির বাচ্চা কিভাবে হবে? সূর্য বিরক্ত হলো ভীষণ। তার মতো এত বিচক্ষণ একজন মানুষের বউ কিনা এত বোকা। তার এইটুকু কথার মানে বুঝতে পারছে না নিশ্চয়ই ওই রাজাকর শ্বশুর আলবদর আলসামস শালাদের মধ্যে থেকে বউটার মস্তিষ্কে এভাবে ফুলে উঠেছে। তুর্যের এমন ভীষণ খারাপ লাগছে। কেন সেদিন বাচ্চা বউটাকে বিয়ের আসরে ফেলে ইংল্যান্ডে বাড়ি জমিয়েছিল? সেদিন যদি সে বিদেশে না গিয়ে বউকে আপন করে নিত, বাচ্চা বউটাকে নিজের কাছে রেখে কোলে পিঠে করে মানুষ করত, তাহলে নিশ্চয়ই বউটা এতটা মোটা মাথা হতো না। সূর্য বিরক্ত ভরা কণ্ঠে বলল। আমি বললেই কি ওরা হাঁস মুরগি আর টিয়া পাখির বাচ্চা হবে নাকি? ওগুলো তো আমি ওদের ভালোবেসে বলি, বাস্তবে তো এরা সবাই মানুষের বাচ্চা। পৃথার মাথা ঘুরে উঠল। এই পুরুষ এসব কি উদ্ভট কথা বলছে? প্রথমে বলল মান ইজ্জত মানুষ, তারপরে কি সব মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা, তাদের আবার টিয়ার বাচ্চা। সবার মাথার ওপর দিয়ে গেল মেয়েটার। এই মুহূর্তে পৃথা নিজেকে কেমন মানসিক রোগী বলে মনে হচ্ছে। আচ্ছা, সে নিজে মানসিক রোগী নাকি এই পুরুষ মানসিক রোগী? পাবনা থেকে পালিয়ে এসেছে নাকি রাজশাহীতে? আরও সূর্যের এই অসুস্থতার কথাই বলেনি তো। পৃথা চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে। চোখ পড়লো ছেলেটা কেমন কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পৃথার ভয় হলো, এ কোন পাগল ছাগলের কাছে এসে পড়লো রে? ছোটবেলা থেকে এমনি এই পাগলকে ভয় পায় পৃথা। ছোটবেলায় একবার রাস্তায় দেখে একা পেয়ে এক পাগল ধাওয়া করেছিল, সেই থেকে পাগলে ভয়। এইখানেও তো পৃথা একাই, আর আরস তো এই পাগলের লোক। যদি কোনোভাবে তাকে ধরে মারে। সেদিনও তো সকলের সম্মুখে থাপ্পড় মেরেছিল। কি জোরে এই থাপ্পড়টা না ছিল রে বাবা! ব্যথায় তাৎক্ষণিক পৃথার মনে হয়েছিল তার দাঁত নড়ে গেছে। মেয়েটা ভয়ার্ত দৃষ্টিতে এদিক ওদিক তাকালো, অতঃপর হুট করে দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। পৃথাকে এইভাবে দৌড়াতে দেখে হক চাকালো তুর্য। সেও ছুটলো মেয়েটার পিছু পিছু, কিন্তু দরজার নিকট আসতেই খেয়াল করলো সে অর্ধনগ্ন, দেহের ঊর্ধ্বভাগ নেই কিছুই, নিজে শুধুমাত্র একটা শুভ্র রাঙা তোয়ালে জড়ানো। তুর্য নির্লজ্জ ঠিক আছে, তাই বলে এতটা নির্লজ্জ নয় যে অর্ধউলঙ্গ হয়ে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে রাস্তায় রাস্তায় দৌড়াবে। তুর্য নিজ কক্ষের দরজার সম্মুখে গিয়ে থেমে গেল। আরুষকে তাড়া দিয়ে বলল। আমার বউকে তাড়াতাড়ি ধর আরস। পৃথা দৌড়ে বেরিয়ে এলো তুর্যের বিল্ডিং থেকে, তবে সে এসেই থামলো না বিল্ডিং এর সম্মুখে। দৌড়ে আর কিছু দূরে গিয়েই থমকে দাঁড়ালো। হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো, অতঃপর আরও স্বাভাবিক গতিতে হাঁটা শুরু করলো। কিন্তু কিছুটা দূরে যেতেই পৃথার অনুভব করলো তার নাম ধরে কেউ ডাকছে। আবার ব্রিটিশ পাগল আর চেলা না তো। এটা দাঁড়ালো না, পায়ের গতি বাড়িয়ে দিল। তবে তাই বলে পেছন থেকে তার নাম ডাকাটা থামেনি, বরং আরো বেশি করে শোনা যাচ্ছে ডাকটা। পৃথা আবারও দৌড়াতে গিয়েও থেমে গেল। কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। আরুষ কিংবা তুর্যের কণ্ঠের ন্যায় তো মনে হচ্ছে না। পৃথা থমকে দাঁড়ালো। পিছনে ফিরে তাকাতেই চোখে পড়লো অতি পরিচিত একটা মুখশ্রী। এই কি, হে তো পৃথার কলেজের একজন সম্মানীয় অধ্যাপক, নাহিদ স্যার। যদিও বয়সে নিতান্তই অল্প বয়স, তবু স্যার তো তাদের পড়ায়, অথচ তার এত ডাকাডাকি সত্ত্বেও পৃথা চলে যাচ্ছিল। মনে মনে অনুতপ্ত হলো পৃথা। ততক্ষণে তার সম্মুখে এসে দাঁড়ালো নাহিদ। হাঁপাতে হাঁপাতে বলল। কতক্ষণ ধরে ডাকছি আপনাকে, শুনছেন না? পৃথা জিহ্বা নাড়িয়ে ওষ্ঠ ভেজালো, আমতা আমতা করে বলল। দুঃখিত স্যার, আমি শুনিনি। নাহিদ আর এই বিষয়ে তেমন কথা বাড়ল না। স্বভাবস্বরূপ ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল। আপনি এখানে?
জি, আমার বাসা এখানেই স্যার। ও, আমি একটা কাজে এসেছিলাম এখানে। তা কলেজ যাচ্ছ? পৃথা মাথা নাড়ালো, মুখে জবাব দিল। হ্যাঁ। নাহিদ আবারও হাসলো, অতঃপর বলল, আমিও যাচ্ছি, চলো একসাথেই যাই। পৃথা বারণ করতে চেয়েও পারল না। হাজার হলেও শিক্ষক মানুষ, তার মুখের ওপর না কিভাবে বলবে। পৃথা সায় জানালো নাহিদের কথায়। পাশাপাশি হাঁটতে শুরু করলো দুজন। ততক্ষণে তুজও নিচে চলে এসেছে আরুষকে নিয়ে। বিল্ডিং এর সম্মুখে দাঁড়িয়ে তার চোখে পড়লো অপ্রত্যাশিত দৃশ্যটি। তার বউয়ের পাশে কিনা একটা ছেলে হেঁটে যাচ্ছে, আর তার বউ কি সুন্দর অবনীলায় হেঁটে যাচ্ছে অল্প বয়সী ছোকরার পাশে। তুজের চোখ দুটো জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। বক্ষ পিঞ্জরে জ্বলে উঠল হিংসাত্মক মনোভাব। তুর্য অগ্নি দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ভারী কণ্ঠে বলল, এই শিয়ালের বাচ্চাটা আবার কে? খোঁজ নে আরস। আরুষ তুর্যের আসার কিছুটা আগে এখানে এসে দাঁড়িয়েছিল, তাই পৃথার সাথেই থাকা ছেলেটার বেশ ভালোভাবেই দেখে নিয়েছিল সে। আরুষ পৃথা এবং নাইদের হাঁটার পানে দৃষ্টি রেখেই বলল, খোঁজ নিতে হবে না স্যার, ছেলেটা ম্যামের কলেজের শিক্ষক। প্রথম যেদিন ম্যামকে খুঁজতেই তার কলেজে গিয়েছিলাম সেদিনই দেখেছিলাম। আরুষের কথায় তুর্যের ক্রোধ যেন বাড়লো আরো। কপালের রগগুলো ফুলে ফেপে নীলচে হয়ে ধরা দিল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, মহিলা কলেজে কেন অল্প বয়সী শিক্ষক থাকবে? দেশে কি মহিলা শিক্ষক কিংবা বয়স্ক শিক্ষকের অভাব পড়েছিল? আরুষ তাকালো তুর্যের ক্রোধিত মুখের পানে, হামতা হামতা করে বলল, আমি আগেই বলেছি স্যার, শিক্ষক পিতার সমতুল্য। তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, চুপ থাক আম্মা। তোর এই বেটাকে কোন দিক থেকে আমার বউয়ের বাপ মনে হচ্ছে? এই বেটার সাথে কি এখন আমার শাশুড়িকে বিয়ে দেওয়া যাবে? এই বেটা কি আমার শাশুড়ির মতো অর্ধপুরীর প্রাণে দুষ্টু দৃষ্টি দিবে? উল্টো এর হাব ভাব দেখে মনে হচ্ছে এটা আমার শাশুড়ির মেয়ের দিকে দুষ্টু দৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত। আরুষ আর কিছু বলার অবকাশ পেল না। তুর্য তো ভুল কিছু বলেনি। আর তাছাড়া এই নাহিদ ব্যাটার হাব ভাবও খুব একটা ভালো ঠেকেনি তার নিকট। কলেজের স্যাররা থাকবে ভাব নিয়ে, তাদের আচরণ হবে অন্যরকম। তা নয়, এ তো ছাত্রীর পেছন পেছনে দৌড়ে ছাত্রীর সাথে ভাব বিনিময় করে। কোনো কলেজের শিক্ষক ছাত্রী তার ডাকে না সাড়া দিলে পেছন পেছন দৌড়তে শুরু করে? নিশ্চয়ই এই নাহিদ শিয়ালের মনে অন্য কিছু আছে। সময় গড়ালো। পৃথার কলেজের ছুটি হয়েছে মাত্র। কলেজের সম্মুখে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য এবং আরুষ, অপেক্ষা করছে পৃথার জন্য। মেয়েটাকে গেট থেকে বেরিয়ে আসতে দেখেই গাড়িতে উঠে বসলো তুর্য। পৃথা তাদের গাড়ির কাছাকাছি আসতেই একটু গলা বাড়িয়ে বলল, গাড়িতে উঠে এসো পিথা। আচমকা এমন কথায় হক চাকালো মেয়েটা। তবে পরক্ষণে পাশ ফিরে তুর্যকে দেখে ভ্রু কুঁচকে এলো, সাথে কিছুটা ভয়ও লাগলো। এই পাগলটা আবার কেন এখানে চলে এসেছে? আগে তো তাকে একদমই দেখতে পারতো না, আর এখন পেছনে ছাড়ছে না। এদের উদ্দেশ্য কি? তারপর আবার গাড়িতে উঠতে বলছে। কোথাও না কোথাও নিয়ে গিয়ে এবার গুম করে দিবে না তো? বা সাথে কোনো খারাপ কাজও করতে পারে। কথাগুলো ভাবতেই আটকে উঠল পৃথার কিশোরী হৃদয়। আজকাল কোনো মেয়েই তো নিরাপদ নয়। রোজই পত্রিকা খুললে অসংখ্য মেয়েদের সম্মান হারানোর হাহাকার চোখে পড়ে, সেখানে এই লোক তো পৃথার অপরিচিত। পৃথার হৃদয় ভয় ডানা মেলল। দুই হাতে সে ঘামছে ধরলো নিজের কলেজ ড্রেসের দুই পাশ। তখনই আবার ভেসে এলো তুষের ভারী কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে বলল, গাড়িতে উঠে এসো। পৃথা আর দেরি করলো না একটু। তুর্যের পানে একবার তাকিয়ে আরো দৌড় শুরু করলো সম্মুখ দিকে। তুর্যের কপালে ভাঁজ পড়লো। এমনি সকালে অন্য পুরুষের সাথে দেখে মেজাজটা চটে ছিল, এখন আবার এই মেয়ে তাকে উপেক্ষা করলো। সকালেও তাকে উপেক্ষা করে দৌড়ে চলে গেল, আবার এখনো। অথচ সকালে পর পুরুষের সাথে কি সুন্দর হেসে খেলে হেঁটে চলে গেল। শরীরের রক্ত যেন টোক বগিয়ে ফুটে উঠল ছেলেটার। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল পৃথার পানে। দুপুরের দিকে রাস্তা ফাঁকা থাকায় অল্পতেই মেয়েটাকে ধরে ফেলল তুর্য। পৃথা তবুও তুর্যের হাত থেকে পালানোর চেষ্টা চালালো, কিন্তু ছেলেটা ছাড়লো না তাকে, বরং এক প্রকার টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেললো গাড়ির ভিতর। অতঃপর নিজেও গাড়ির ভিতর ঢুকে বসলো। পৃথার এক হাত শক্ত করে ধরে আরুষকে আদুষের স্বরে বলল, বাইরে যা তুই। তুর্যের আদেশ আসতে দেরি, কিন্তু আরুষের বেরিয়ে যেতে দেরি হলো না। আরুষ যেন টুপ করে লাফিয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ল। সাথে সাথেই গাড়ির দরজা লক করে দিল তুর্য। পৃথার হাত ছেড়ে দিয়ে গা এলিয়ে দিল সিটের সাথে। পৃথার ভয় আরো বাড়ল। আগে তো তাও একজন সুস্থ মানুষ আরুষ তাদের সাথে ছিল,
আর এখন সে একটা আর্ধ পাগল ব্রিটিশ পুরুষের সাথে এই ভিতরে। এই লোক যদি দেখে কিছু করেও ফেলে বা অবলা একজন মেয়ে মানুষ হয়ে তো কিছু করতেও পারবে না, যদি মেরে টেরে ফেলে দেয়। ভয়ে গলা শুকিয়ে এলো পৃথার। না না, এই পরিস্থিতিতে কোনোভাবেই তাকে দমে গেলে চলবে না। যে করে হোক নিজেকে নিরাপদ রাখতে হবে। এখান থেকে বেরোতে হবে অতি দ্রুত। পৃথা 2 হাত উঁচিয়ে গাড়ির জানলায় আঘাত করতে শুরু করলো, চেঁচিয়ে বলল, কেউ আছেন? দয়া করে সাহায্য করুন আমাকে। এই খারাপ লোকটা আমাকে তুলে নিয়ে এসেছে। তুর্য নিজের চোখ বন্ধ করে নিল। তার ছেলের স্বরে বলল, তুমি ভয় পেলে চিৎকার করলে, অথচ তুমি জানলেই না পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে আমার নিকটেই নিরাপদ বেশি। স্বামী আমি তোমার। পৃথা নিজের চিৎকার চেঁচামেচিতে তুর্যের বলা নিচু কণ্ঠের একটা শব্দও তাদের কানে পৌঁছালো না। ছেলেটা শেষে এক পলক তাকালো ব্যস্ত পৃথার পানে, অতঃপর চোখ বন্ধ করে পড়ে রইল আগের মতোই। পৃথা কতক্ষণ চিৎকার চেঁচিমেচি করলো, অতঃপর ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে গেল। তুর্য চোখ মেলে তাকালো পৃথার পানে, অস্ত্র পাকিয়ে বলল, দম শেষ? পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, সাজালো কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে তুলে কেন এনেছেন, বদলোক একটা? তুর্য নড়ে চড়ে উঠল, সোজা হয়ে বসে গাড়ির পেছনের দিক থেকে এক বোতল পানি বের করে আনলো। পৃথার পানি বাড়িয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও। ইস, হাঁফিয়ে গেছে একদম। পৃথা পানিটা হাতে নিল না, বরং তেতে ওঠা কণ্ঠে বলল, খাবো না আমি আপনার পানি, নামিয়ে দিন আপনি আমাকে। তুর্যের মেজাজটা সেই সকাল থেকেই চটে আছে। বউ তার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে, খুঁজতে খুঁজতে ছুটে এসেছে সেই সুদূর ঢাকা থেকে রাজশাহীতে। তবুও বউকে নিজের করে পায়নি। সেই বউ কিনা তার চোখের সম্মুখে তাকেই উপেক্ষা করে অন্য পুরুষের পাশ ঘেঁষে রাস্তায় হাঁটে। আর যত অভিনয় তার সম্মুখে। তুর্য তবুও নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। সে কখনো চায় না এই বাচ্চা বউটার ওপর তার ক্রোধের কোনো লেশ মাত্র পড়ুক। তুর্য জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কিছুটা স্বাভাবিক কণ্ঠেই বলল, মুরগির বাচ্চার মতো থাকো। এভাবে বাচ্চাওলা মুরগির মতো ফুসফুস না করে পানিটা গলায় ঢালো। চিৎকার চেঁচামেচি করতে করতে ঘেমে গেছো। আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমাকে নামিয়ে দিন এক্ষুনি। পৃথার কাট কাট কণ্ঠস্বর, দাঁতের দাঁত চাপলো তুচ্ছ। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে বলল, নামিয়ে দেবো অবশ্যই, তবে তোমার বাসা পর্যন্ত গিয়ে। আমি আপনার সাথে যাব না ব্রিটিশ বদলোক। তুর্য এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ভিতর থেকেই ক্রোধ যেন উপছে বেরিয়ে আসতে চাইছে ছেলেটার। চোয়াল শক্ত হয়ে এলো তুর্যর। তার লম্বাটে পরিপুষ্ট হাতটা বাড়িয়ে হুট করে চেপে ধরল পৃথার সুডুল নরম কোমরখানা। সেখানে বেশ শক্তপোক্তভাবে চেপে ধরেছে মেয়েটাকে, নিজের কাছে নিয়ে এলো। দাঁতের দাঁত চেপে বলল, তা আমার সাথে যাবে কেন? যাবে তো ওই কলেজের অল্পবয়স্ক কচি কোনো স্যারের সাথে। তুর্যের কণ্ঠ নিঃসৃত কোনো কথায় তেমনভাবে পৌঁছালো না পৃথার কর্ণে। মেয়েটা বরং নাজেহাল হয়ে উঠেছে তুর্যের অপ্রকাশিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে। এই প্রথম পৃথার অঙ্গে কোনো পুরুষের ছোঁয়া, তাও এতটা গভীরভাবে, শরীরের গভীরতম এক স্থানে। মেয়েটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেমন। তীব্র অস্বস্তি বোধ নাজুক হয়ে পড়েছে ছোট্ট মেয়েটার কিশোরী হৃদয়। ভেতরে ভেতরে তোলপাল শুরু হয়ে গেছে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, কম্পিত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কথা বলুন। তুর্য ছাড়ল না, বরং টেনে মেয়েটাকে আরো নিকটে নিল। পৃথার মুখের কাছাকাছি মুখ নিয়ে বলল, ছাড়বো না। কি করবে তুমি? তুর্যের প্রতিটি নিঃশ্বাসের বায়ু আছড়ে পড়ছে পৃথার চোখে মুখে। পরম আবেশের চোখ দুটো বন্ধ করে নিল মেয়েটা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তুর্যের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে পৃথার কেমন খারাপ লাগছে না। পৃথা শুনেছে পুরুষ মানুষের অযাচিত স্পর্শ খারাপ স্পর্শ বা পুনর্জন নাকি নারীরা বুঝতে পারে। পৃথা হয়তো এর আগেও এই স্পর্শের কখনো সম্মুখীন হয়নি, তবে কোনো পুরুষের নজর দেখেই বুঝে নিত পারত কোনটা ভালো নজর আর কোনটা খারাপ নজর। তবে আজ কেন স্পর্শের মানে সে বুঝতে পারছে না। এই অপরিচিত স্পর্শ খারাপ লাগছে না পৃথার নিকট, আবার ভালোও লাগছে না। কেমন দোটানায় মন মজেছে। লজ্জা, ভয়, সংকোচ, সংশয়ের হৃদয় আবদ্ধ হয়েছে। তবুও কেন যেন পৃথা জোর গলায় কিছু বলতে পারছে না। এটাই বোধহয় পবিত্র সম্পর্কের বন্ধন।
লোকমুখে শোনা যায় বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলে দুই নরনারীর মধ্যে সৃষ্টিকর্তা এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি করে সাথে সাথে। কথাটা বোধহয় বহুল অংশে সত্যি। তা না চেনে বুঝেই তুর্যের স্পর্শকে খারাপের খাতায় ফেলতে পারছে না মেয়েটা। পৃথা চোখ বন্ধ রেখে শীতল কণ্ঠে বলল, চিৎকার করব আমি। তুর্য বাঁকা হাসলো। পৃথার মনের অবস্থা একটু হলেও বুঝলো সে। ক্ষীণ কণ্ঠে ছেলেটা বলল, প্রথমত তুমি হাজার চিৎকার করলেও তোমার কণ্ঠে উচ্চারিত একটা শব্দও গাড়ির বাইরে যাবে না। দ্বিতীয়ত, তুর্য চৌধুরীর হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য কারো এই মুহূর্তে কারণেই। মুরগির বাচ্চা। তুর্য চৌধুরী নামটাই কম্পন ধরালো পৃথার কায়া জুড়ে। এর আগে বহুবার এই লোকের সাথে পৃথার দেখা হয়েছে, ঝগড়া হয়েছে, তবে নামটা জানা হয়নি। বারবার ব্রিটিশ লোক বলেই সম্বোধন করেছে তাকে, কিন্তু এই নামটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। কোথাও শুনেছে হয়তো, কিন্তু কোথায় শুনেছে পৃথা মনে করতে ব্যর্থ হলো। যেথায় শুনেছে শুনুক তো। এখন এই লোকটার থেকে নিজেকে মুক্ত করাই মেয়েটার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সে লেগেছে এর নামের রহস্য খুঁজতে। তুর্য চৌধুরী নামটা মাথা থেকে জেরে ফেলে দিল পৃথা। মুহূর্তেই আবার আগের রূপে ফিরে এলো সে। কটমট করে বলল, ছাড়ুন আমাকে, অসভ্য পুরুষ মানুষ। তুর্য দাঁতের দাঁত চাপলো। কটমট করে বলল, ছাড়লেই ওই চ্যাংরা স্যারের কাছে যাবে নাকি? সেই পাই তারা করছো। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তখন থেকেই নাহিদ স্যারকে নিয়ে এই লোক অপমানের পর অপমান করে যাচ্ছে কেন? নাহিদ স্যারের সাথে তার কোনো সম্পর্ক আছে নাকি? নেই তো। শুধুমাত্র আজ সকালে একসাথে একটু কলেজে এসেছে, তাই এই লোক এত কথা বানিয়ে ফেললো। পৃথা ফসে উঠল, চাচালো কণ্ঠে বলল, আমি যার কাছে খুশি যাব, আপনার কি? আপনি কোন অধিকারে আমাকে এসব কথা বলছেন? তুর্য রেগে গেল। খাবলে ধরল মেয়েটার নরম কোমরের ভাঁজ। ক্রোধে হিস হিসিয়ে বলল, কোন অধিকারে বলেছি তা তোমার রাজাকার বাপকে জিজ্ঞেস করো। সে খুব ভালোভাবে চিনে আমাকে, আর আমার অধিকারটাও তার জানা সম্পূর্ণভাবে। পৃথা তেতে গেল, উঁচু কণ্ঠে বলল, একদম আমার বাবাকে উল্টোপাল্টা কথা বলবেন না। আমার বাবা মোটেই রাজাকার না, বরং আপনিই ব্রিটিশ। তুর্য মুখ বাঁকালো, নির্লিপ্ত হয়ে বলল, তোমার বাপটা রাজাকার, পায়ে দুটো আলবদর আল শামস। তোমার গোষ্ঠী শুদ্ধ সব বেঈমানের দল, শুধুমাত্র তুমি ছাড়া। মুখ সামলে কথা বলুন। তুর্য আলতো হাসল। পৃথার পানে আরেকটু ঝুঁকে বলল, মুখ সামলাবো না আমি, কি করবে? মুখে চুমু খাবে? তেমন ইচ্ছে থাকলে দ্রুত কাজটা সেরে ফেলো। শুভ কাজে দেরি করতে নেই, জানো না তুমি? পৃথা হতভম্ব হয়ে গেল। সবকিছু যেন মাথার উপর দিয়ে চলে গেল। এতক্ষণ হয় চেপে ধরেছে ক্রোধের বশে, এখন চুমু খাবার কথাও বলছে। আগে তো ভেবেছিল এই লোক শুধুমাত্র ব্রিটিশ, তারপর আবিষ্কার করলেই ব্রিটিশের পাশাপাশি আধ পাগল, এখন অসভ্য বটে। ছি ছি, চরিত্রের কি ছিরি। পৃথার হত বাবুকার মাঝেই তাকে ছেড়ে দিল তুর্য। ঠিকঠাক হয়ে বসে পকেট থেকে মোবাইলটা বের করে আরুষকে মেসেজ করলো। গাড়িতে আয়। আরুষ প্রায় সাথে সাথেই গাড়িতে এলো। ড্রাইভার সিটে বসে গাড়ি স্টার্ট করলো দ্রুততার সাথে। এই পর সময় কেটে গেল খুব দ্রুত। এমনিও কলেজের থেকে পৃথার বাড়ি দ্রুত বেশি নয়। তারপর মেয়েটা চুপচাপ বসে রয়েছে গাড়ির সিটে। আরুষ কিছুক্ষণের মধ্যে তাদের বিল্ডিংয়ের সম্মুখে এসে থামালো গাড়িটা। পৃথার বাসার সম্মুখে আর নিল না। পরে দেখা যাবে ওই রাজাকারের দল তাদের একসাথে দেখে কোনো গন্ডগোল লাগিয়ে দিবে। গাড়ি থামার বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও পৃথা গাড়ি থেকে নামতে না দেখে ভ্রু কুঁচকালো তুর্য। কপালে ভাঁজ ফেলে শুধালো, নামবে নাকি? তোমার বাসা পর্যন্ত যাব। পরে তোমার রাজাকার বাপ আলবদর আর আল শামস বাই দেখে ফেললে কিন্তু আমার কোনো দোষ নেই। পৃথা ফুঁসে উঠে তাকালো তুর্যের পানে। তবে বললো না কিছুই। এখন এই লোকের সাথে বাঘ বিতর্কটায় জড়িয়ে দেরি করার ইচ্ছে নেই কোনো। এমনিতেই এই আধ পাগলের পাল্লায় পড়ে অনেকটা সময় দেরি হয়েছে মেয়েটার। পৃথা ফোঁস করতে করতে গাড়ি ছেড়ে বাইরে নেমে দাঁড়ালো। তীব্র ক্রোধ নিয়ে ঠাস করে লাগালো দরজাটা। অতঃপর হন হন করে হেঁটে দিল শামুক পানে। তুর্য হেসে ফেললো বইয়ের রাগ দেখে। বিড়বিড়িয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটা আমার। আরুষ সম্মুখে বসে লুকিং গ্লাসে দেখলো তুর্যের হাসি মুখটা।
কেমন যেন তুর্যের কার্যকলাপের সায় দিতে পারছে না সে। বউকে যেহেতু হাতে পেয়েছে, তাদের বিয়ের কথা বলে দিলেই তো পারে। এত অভিনয় করে সময় নষ্ট করার কি দরকার? তবে এই কথাগুলো তুর্যের সম্মুখে বলার সাহস পায় না ছেলেটা, আবার না বলে থাকতেও পারছে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজের ভেতরে সাহস সঞ্চয় করলো আরুষ। অতঃপর তুর্যকে শুধালো, স্যার আপনি ম্যামকে এখনো বলে দিচ্ছেন না কেন সে আপনার বউ? আপনাদের বিয়ে হয়েছিল? থামলো আরুষ, আমতা আমতা করে বলল, একবার সত্যিটা বলে দিলেই তো হয়, সব ঝামেলা শেষ হয়ে যায়। এসব লুকোচুরি খেলার মানে কি স্যার?